বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি মাইক্রো ইকোনমিক্স, যেটাকে বাংলায় আমরা বলি ব্যষ্টিক অর্থনীতি, সেটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ইনডিফারেন্স কার্ভ, নিরপেক্ষ রেখা আমরা বলে থাকি। সেই নিরপেক্ষ রেখার উপর আজকে হচ্ছে আমার 17 নাম্বার লেকচার। লেকচারগুলো যদি তোমরা সহজে যদি বুঝতে চাও, তাহলে একেবারে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ধারাবাহিকতা রক্ষা করে লেকচারগুলো দেখতে হবে। আর এগুলো আবার প্লেলিস্টে পাবে। আর প্লেলিস্টে একেবারে সহজে পাওয়ার উপায় হচ্ছে, একটা ভিডিও যেখানে শেষ হবে সেখানে আমার মাইক্রো ইকোনমিক্স ফার্স্ট ইয়ারের প্লেলিস্ট, সেকেন্ড ইয়ারের প্লেলিস্ট দেয়া থাকবে। ক্লিক করলে তুমি প্লে লিস্টে চলে যেতে পারবে। এক একটা প্লে লিস্টে 70, 75 বা 80টার মতো কি আছে, ক্লাস আছে, মানে তোমার সিলেবাস শেষ করে দেয়া আছে। এই ক্লাসগুলো আমি আগেও দিয়েছিলাম, তবে আগের ক্লাসগুলো দেখবে আমি পুরাতন ক্লাস কী করেছি লিখে দিয়েছি। পুরাতন ক্লাস দেখার দরকার নাই, কারণ আগের ক্লাসগুলো মোবাইল ক্যামেরায় ছিল, এখন একটু ভালো ক্যামেরায় ক্যাননে কী করছি দিচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 16 নম্বর ক্লাসে আমরা আলোচনা করেছিলাম দাম্বুক রেখা। আজকে আমরা দাম্বুক রেখা হতে চাহিদা রেখা অঙ্কন করব। তো প্রশ্নটা আমরা এইরকম ধরে নিই, একটি স্বাভাবিক দ্রব্যের দাম্বুক রেখা অঙ্কন করো এবং সেটি হতে চাহিদা রেখা অঙ্কন করো। তাহলে এখানে দুটো কাজ, একটা হচ্ছে একটা স্বাভাবিক দ্রব্যের দাম্বুক রেখা মানে প্রাইস কনজাম্পশন কার্ভ অঙ্কন করব, তারপর সেটি হতে চাহিদা রেখা অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি স্বাভাবিক দ্রব্যের দাম্বুক রেখা গত ক্লাসে আলোচনা করেছি, অতএব এইটা আমি আর আলোচনা করব না। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটি হতে চাহিদা রেখা কি করা, অঙ্কন করা। আর আমরা যে অতীতে হিগস এবং স্লাটস্কির দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব বিশ্লেষণ করে চাহিদা রেখা যেহেতু অঙ্কন করেছি, সেহেতু দাম্বুক রেখা হতে চাহিদা রেখা আমাদের কাছে ডাল ভাত হওয়ার কি কথা। আসো আমরা চাহিদা রেখাটা অঙ্কন করি। উপরে চিত্র হবে আমার দাম্বুক রেখা, ঠিক আছে। আমি আরেকটু বড় করে আঁকতাম, কিন্তু আমার ওই যে জায়গার কারণে আমাকে ছোট করে কি করতে হচ্ছে, আমাকে আঁকতে হচ্ছে। ভূমিকে কি ধরেছি, এক্স দ্রব্য ধরেছি, লম্বকে কি ধরেছি, ওয়াই দ্রব্য ধরেছি। কারণ দাম্বুক রেখা ভূমিকে দুটো দ্রব্য ধরতে হয়, আর সেই দাম্বুক রেখা হতে আমি এক্স দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করব। আমি ভূমিকে কি ধরেছি, এক্স দ্রব্য ধরেছি, আর লম্বকে আমি কি ধরেছি, এক্স দ্রব্যের দাম ধরেছি। এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে আমরা কি বুঝলাম? আমরা যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে যে আগে আমাকে দাম্বুক রেখা অঙ্কন করতে হবে, তারপরে আমাকে চাহিদা রেখা অঙ্কন করতে হবে। দেখো দাম্বুক রেখাটা কি? দাম্বুক রেখা হচ্ছে এমন একটা রেখা যে রেখার প্রত্যেকটা বিন্দু দুটি দ্রব্যের ভারসাম্য সংমিশ্রণ প্রকাশ করে, যেখানে বিবিচ্য দ্রব্যের দাম পরিবর্তনশীল এবং অপর দ্রব্যের দাম ও ভোক্তার আয় স্থির থাকে। তাহলে আমরা বলছি দাম্বুক রেখার প্রত্যেকটা বিন্দু দুটি দ্রব্যের ভারসাম্য সংমিশ্রণ নির্দেশ করে। আমরা জানি দুটি দ্রব্যের ভারসাম্য সংমিশ্রণ নির্ধারিত হয় যেখানে নিরপেক্ষ রেখা বাজেট রেখা কি করে স্পর্শ করে। তাহলে সোজা কথা বলে দিতে পারি, দাম্বুক রেখার প্রত্যেকটা বিন্দু হচ্ছে নিরপেক্ষ রেখার বাজেট রেখার স্পর্শ বিন্দু। 2 নাম্বার হচ্ছে আমি যদি এক্স দ্রব্যের দাম্বুক রেখা যদি অঙ্কন করতে চাই, তাহলে বিবিচ্য দ্রব্য এক্স এর দাম পরিবর্তনশীল হবে, অপর দ্রব্য ওয়াই এর দাম স্থির থাকবে এবং ভোক্তার আয় স্থির থাকবে। আসো আমরা দাম্বুক রেখা অঙ্কন করে দেখাচ্ছি উপরের চিত্রে। দেখো এটা হচ্ছে আমার প্রাথমিক বাজেট রেখা I1 বাই PY1, I1 বাই PX1, I1 বাই PX2, ঠিক আছে। তোমরা জানো স্বাভাবিক দ্রব্যের দাম্বুক রেখা
ডান দিকে নিম্নগামী হয়, প্রাইস কনজাম্পশন কার্ভ। কেন ডান দিকে নিম্নগামী হয় সেটা গত ক্লাসে আলোচনা করেছি, এবং এর আগেও ব্যাখ্যা আছে হিক্স-লারস্কি পড়াতে গিয়ে কেন স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখাটা ডান দিকে নিম্নগামী হবে। এটা হচ্ছে প্রাইস কনজাম্পশন কার্ভ, পিসিসি। এইভাবে আঁকলে কি হবে? হবে না, কারণ এখানে দাম্বুক রেখা দুটো বিন্দুর আলোকে কি করেছি? অঙ্কন করেছি। আমরা জানি দাম্বুক রেখার প্রত্যেকটা বিন্দু নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখার স্পর্শ বিন্দু। তাহলে অবশ্যই এই বিন্দুটাতে কি হবে? একটা নিরপেক্ষ রেখা অঙ্কন করতে হবে। আবার নিরপেক্ষ রেখা অঙ্কনটা হয় নাই। এই যে এটা স্পর্শ বিন্দু, ঠিক এই বিন্দুতে একটা নিরপেক্ষ রেখা কি করতে হবে? স্পর্শ করে অঙ্কন করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে IC1 নিরপেক্ষ রেখা, এটা হচ্ছে IC2 নিরপেক্ষ রেখা। আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার E1 বিন্দু, আর এটা হচ্ছে আমার কি? E2 বিন্দু। তাহলে এই E1 বিন্দুতে নিরপেক্ষ রেখা আর এই বাজেট রেখা পরস্পর স্পর্শ করে, এটা হচ্ছে ভোক্তার ভারসাম্য বিন্দু। আবার E2 বিন্দুটাও বাজেট রেখা নিরপেক্ষ রেখার স্পর্শ বিন্দু, এটাও ভোক্তার ভারসাম্য বিন্দু। অতএব E1 এবং E2 বিন্দু X এবং Y এই দুটি দ্রব্যের ভারসাম্য সংমিশ্রণ প্রকাশ করে। E1 বিন্দুতে বিবেচ্য দ্রব্য X এর দাম Px1, E2 বিন্দুতে Px2, অর্থাৎ বিবেচ্য দ্রব্যের দাম পরিবর্তনশীল, এবং E1 বিন্দুতে Y দ্রব্যের দাম Py1, বাজেট I1, E2 বিন্দুতে একই Py1, Y দ্রব্যের দাম বাজেট I1 স্থির। অর্থাৎ দাম্বুক রেখার যে তিনটা শর্ত ফিল আপ করে, অর্থাৎ E1 আর E2 বিন্দু যোগ করে আমরা কি পেয়ে গেলাম? দাম্বুক রেখা আমরা পেয়ে গেলাম। একজন আমাকে প্রশ্ন করেছিল যে স্যার দাম্বুক রেখার এই বাকি বিন্দুগুলো কি? আমি তাকে উল্টো প্রশ্ন করেছি, তুমি কি মনে করো দাম্বুক রেখার বাকি বিন্দুগুলা কি? আমার জুম ক্লাসে বাকি বিন্দুগুলা কি আমি উল্টো প্রশ্ন করেছি, কারণ তোমাকে তো আমি বলেছি দাম্বুক রেখার প্রত্যেকটা বিন্দু দুটি দ্রব্যের কি নির্দেশ করে? ভারসাম্য সংমিশ্রণ নির্দেশ করে। আর ভারসাম্য সংমিশ্রণ হতে হলে বাজেট রেখা আর নিরপেক্ষ রেখার কি হতে হবে? স্পর্শ বিন্দু হতে হবে। ভোক্তার ভারসাম্য আলোচনা করতে গিয়ে সেটা আমরা দেখিয়েছি। তাহলে বাকি বিন্দুগুলো এগুলো কি হবে? এগুলো যতগুলো বিন্দু আছে প্রত্যেকটা বিন্দু নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখার স্পর্শ বিন্দু। আমরা এখানে দেখাই নাই, এখানে আমরা দুটো বিন্দু দেখিয়েছি, E1 E2 দেখিয়েছি। আসলে একটা দাম্বুক রেখা মনে করো, এই যে একটা দাম্বুক রেখা, এই যে এই দেখো, এই যে দাম্বুক রেখাটা কতগুলো ভারসাম্য বিন্দু রয়ে গেছে। আমরা জাস্ট দুটো কি করেছি? অঙ্কন করেছি। স্বাভাবিক দ্রব্যের দাম্বুক রেখা ডান দিকে নিম্নগামী হয়। কারণটা কি? কারণ হচ্ছে দাম কমলে বিকল্প প্রবাহের কারণে সমস্ত দ্রব্যের চাহিদা বাড়ে, স্বাভাবিক দ্রব্যের চাহিদা বাড়ে। আর আরেকটা বড় কারণ হচ্ছে স্বাভাবিক দ্রব্যের চাহিদা বাড়ার, স্বাভাবিক দ্রব্যের আয় প্রভাব ধনাত্মক, ফলে দাম কমলে প্রকৃত আয় বাড়ে, আয় প্রভাব ধনাত্মক হওয়ার কারণে প্রকৃত আয় বাড়ার কারণে চাহিদা বাড়ে। তাহলে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে বিকল্প প্রবাহের কারণে চাহিদা বাড়ে, আয় প্রভাবের কারণে চাহিদা বাড়ে, অর্থাৎ চাহিদাটা বেশি বাড়ে। তো বেশি বাড়লে আমার ভারসাম্যটা এদিকে হবে, এই ডান দিকে হবে। এই জন্য দাম্বুক রেখাটা ডান দিকে কি হয়েছে? নিম্নগামী হয়েছে। এখানে আমার E1 বিন্দুতে এই দাম্বুক রেখার ভারসাম্য E1 অনুযায়ী X দ্রব্যের ভোগের পরিমাণ হচ্ছে OX1, আর E2 বিন্দুতে হচ্ছে OX2। এখন দেখো দাম্বুক রেখা হতে চাহিদা রেখা অঙ্কন করা স্বাভাবিক দ্রব্যের একেবারেই সহজ, কারণ দেখো এই E1 বিন্দুতে X দ্রব্যের চাহিদা হচ্ছে OX1। এই OX1 চাহিদাটা কোন দামের সাথে রিলেটেড একটু ভালো করে লক্ষ্য করো। এই OX1 চাহিদাটা কোন দামের সাথে রিলেটেড? E1 বিন্দু বলে দিচ্ছে Px1 দাম। তো আমরা দামটা লম্বককে ধরেছি, আমরা এতটুকু ধরে নিলাম কি
PX1। তাহলে এক্স দ্রব্যের চাহিদা OX1, দাম PX1, কম্বিনেশন বিন্দুটা কিভাবে পাবো? PX1 থেকে ভূমির সমান্তরাল বরাবর যাব, OX1 থেকে লম্ব বরাবর যাব, যাওয়ার পর আমরা এই একটা বিন্দু পেয়েছি। এই বিন্দুর নাম আমরা দিলাম F1। এই F1 বিন্দুটা উপরের চিত্রে E1 বিন্দুর প্রতিনিধিত্ব করছে। এই F1 বিন্দুটা নির্দেশ করে এক্স দ্রব্যের দাম হচ্ছে OPX1 এবং এক্স দ্রব্যের চাহিদা হচ্ছে OX1। তাহলে F1 বিন্দুটা দাম আর চাহিদার ভিতরে সম্পর্ক নির্দেশ করে। এখন দামবুক রেখা অনুযায়ী E2 বিন্দুতে এক্স দ্রব্যের দাম কমে PX2 হলো, এক্স দ্রব্যের দাম কমেছে। তাহলে এখন এই PX2টা কি হবে? PX1 এর নিচে হবে, নিচে হতে বাধ্য, যেহেতু দাম কি হয়েছে? কমেছে। এখন দেখো তো, দাম কমার পর এই E2 বিন্দু অনুযায়ী এক্স দ্রব্যের চাহিদা কত? OX2। তাহলে এই OX2 কেটে নাও। OX2 আমরা কি করলাম? কেটে নিলাম। এই OX2 চাহিদাটা এক্স দ্রব্যের কোন দামের সাথে রিলেটেড? এটা হচ্ছে PX2 দামের সাথে রিলেটেড। কম্বিনেশন বিন্দু হচ্ছে কত? F2। এই বিন্দুটা এক্স দ্রব্যের দাম ও PX2 চাহিদা OX2 এর ভিতরে সম্পর্ক দেখায়। তাহলে দাম এবং চাহিদার ভিতরে সম্পর্ক নির্দেশকারী কয়টা বিন্দু পেয়েছি? দুটো বিন্দু পেয়েছি। এই দুটো বিন্দু আমি এক কাজ করি, যোগ করি। এখন এইটা আমি সরলাকৃতি করে যোগ করতে পারি, একটু বক্রাকার মূলবিন্দুর দিকে উত্তল আকৃতির করে আমি যোগ করতে পারি, এটা তোমাদের ব্যাপার। এইটা আমি পেয়ে গেলাম এক্স দ্রব্যের চাহিদা রেখা। এক্ষেত্রে এক্স দ্রব্যটা হচ্ছে স্বাভাবিক দ্রব্য। তাহলে লক্ষ্য করো, আমরা স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দামবুক রেখা হতে কি অঙ্কন করলাম? চাহিদা রেখা আমরা অঙ্কন করে ফেললাম, হয়ে গেল আমাদের আনসারটা। এখন যদি আমাকে বলে দেখাও যে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখার স্থিতিস্থাপকতার মান 1-এর বেশি হয়, আমাকে কি বলেছে? দেখাও যে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখার স্থিতিস্থাপকতার মান 1-এর কি হয়? সমান হয়। এখন এইটা আমি কিভাবে দেখাবো? এইটা দেখাবো এইভাবে, দেখো আমরা জানি আমরা বাজেটটা এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য এই দুটোর ক্ষেত্রে কি করেছি? ব্যয় করেছি। মনে করো আমার বাজেট হচ্ছে কত? 1000 টাকা। আমি যদি এই 1000 টাকা যদি ওয়াই দ্রব্যের তলে 400 টাকা ব্যয় করি, তাহলে বাকি 600 টাকা কার? এক্স দ্রব্যের ক্ষেত্রে। আমি যদি ওয়াইয়ের ক্ষেত্রে 300 টাকা যদি ব্যয় করি, তাহলে বাকি 700 টাকা কোথায়? এক্স দ্রব্যের ক্ষেত্রে। এর মানে ওয়াই দ্রব্যের ক্ষেত্রে যদি ব্যয় কমে যায়, অটোমেটিক এক্স দ্রব্যের ক্ষেত্রে ব্যয় বেড়ে যাবে, ভোক্তার ব্যয় বেড়ে যাবে। কারণ ভোক্তা আমরা ধরে নিয়েছি তার ব্যয় করছে, তার বাজেটটা ব্যয় করছে দুটি দ্রব্যের ক্ষেত্রে, একটা এক্স দ্রব্য আর একটা ওয়াই দ্রব্য। ওয়াই দ্রব্যে ব্যয় কমে গেলে এক্স দ্রব্যের ব্যয় বাড়বে। একইভাবে ওয়াই দ্রব্যের ব্যয় যদি বেড়ে যায়, তাহলে এক্স দ্রব্যের ব্যয় কমে যাবে, যেহেতু বাজেট সীমিত। এখন আমরা ফার্স্ট ইয়ারে মানে প্রথম বর্ষে আমাদের একটা অধ্যায় ছিল স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি। সেটা যদি আমরা ভালো করে যদি পড়ে আসি, ওই যে বললাম যে উচ্চতর পড়া একটা ইয়ারের সাথে আরেকটা ইয়ারের সম্পর্ক। আমি যদি ফার্স্ট ইয়ার যদি না ভালোভাবে যদি না পড়ে আসি, তাহলে সেকেন্ড ইয়ার তো আমার জন্য কঠিন হবে। আমি ফার্স্ট ইয়ারে পড়ে এসেছি এই স্থিতিস্থাপকতা অধ্যায়ে, কোনো দ্রব্যের দাম কমলে যদি ভোক্তার খরচ বাড়ে অথবা দাম বাড়লে যদি ভোক্তার খরচ কমে, মানে দামের সাথে যদি ভোক্তার খরচের বিপরীত সম্পর্ক হয়, তাহলে স্থিতিস্থাপকতার মান 1-এর বেশি হয়। কথাটা মনে রাখো এবং লিখে রাখো যে দামের সাথে যদি ভোক্তার খরচের সম্পর্ক বিপরীত হয়, তাহলে স্থিতিস্থাপকতার মান 1-এর বেশি হয়। দাম কমলে যদি খরচ বাড়ে বা দাম বাড়লে যদি খরচ কমে, এটা হচ্ছে বিপরীত সম্পর্ক, ইলাস্টিসিটি 1-এর বেশি হবে।
আর দাম এবং ভোক্তার খরচের ভিতরে যদি একইমুখী সম্পর্ক হয় তাহলে স্থিতিস্থাপকতার মান 1-এর কম হবে। একইমুখী সম্পর্ক হলে মানে দাম বাড়লে যদি খরচ বাড়ে বা দাম কমলে যদি খরচ কমে ভোক্তার, তাহলে স্থিতিস্থাপকতার মান 1-এর কম হবে। এটার বিস্তারিত ব্যাখ্যা স্থিতিস্থাপক অধ্যায়ে কি আছে। তাহলে এখন আমরা দেখি যে আমার এক্স দ্রব্যের দাম কমে গিয়েছে। এখন যদি এক্স দ্রব্য বাবদ যদি ভোক্তার খরচ যদি বেড়ে যায় তাহলে আমি বলবো স্থিতিস্থাপকতার মান 1-এর বেশি, আর খরচ যদি কমে যায় তাহলে স্থিতিস্থাপকতার মান 1-এর কম। আচ্ছা দেখি খরচ বেড়েছে না কমেছে। একটু লক্ষ্য করো যে আমি ওয়াই দ্রব্যের খরচটা আগে চিন্তা করব। আমি চিন্তা করব ওয়াই দ্রব্যের খরচ যদি কমে যায় তাহলে আমার এক্স দ্রব্যের খরচ বেড়ে যাবে, এই যে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আর ওয়াই দ্রব্যের খরচ যদি বেড়ে যায় তাহলে আমার এক্স দ্রব্যের খরচটা কমে যাবে। আমি ওয়াই দ্রব্যের খরচ নিয়ে চিন্তা করব। কেন কেন চিন্তা করব? দেখো, খরচ বের করতে হলে দাম আর পরিমাণ গুণ দিতে হয়। তুমি একটা দোকানে গিয়ে 5 কেজি চিনি কিনলে, তোমার খরচ কত হয়েছে? তুমি বললে 300 টাকা হয়েছে। আমি বললাম 300 টাকা তুমি কিভাবে বের করেছো? তুমি বললে স্যার চিনির দাম হচ্ছে 60 টাকা, অর্থাৎ 1 কেজি চিনির দাম হচ্ছে 60 টাকা, 60 টাকা, 60 টাকা। তুমি 5 কেজি চিনি কিনেছো। আমি 5 কেজি চিনি কিনেছি, 60কে আমি 5 দ্বারা গুণ করেছি, 300 টাকা খরচ হয়েছে আমার। তাহলে এই খরচটা বের করার জন্য দাম আর পরিমাণ আমরা কি করেছি? গুণ করেছি। এখন মনে করো দামটা যদি কনস্ট্যান্ট থেকে আবার ক্রয়ের পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে খরচের পরিমাণটা বেড়ে যাবে। কমন সেন্স। এটার জন্য কোনো উচ্চতর পড়ার প্রয়োজন নাই, এটা এই বিষয়টা বোঝার জন্য। আবার আমার দামটা যদি কনস্ট্যান্ট থেকে ভোক্তার ক্রয়ের পরিমাণটা যদি কমে যায়, মানে ক্রয়ের পরিমাণ মানে ভোগের পরিমাণটা যদি কনজামশনটা যদি কি হয়ে যায়, কমে যায় দাম কনস্ট্যান্ট থেকে, তাহলে ওই দ্রব্যের প্রতি ভোক্তার খরচ কি হয়ে যাবে? কমে যাবে। তোমরা লক্ষ্য করো আবার E1 বিন্দুতে ওয়াই দ্রব্যের দাম হচ্ছে PY1, আর এক্ষেত্রে আমি ওয়াই দ্রব্য ক্রয় করছি E1X1। তাহলে ওয়াই দ্রব্যের তলে আমার খরচ হচ্ছে কত? যে PY1 ইন্টু E1X1 E1 বিন্দুতে, আর E2 বিন্দুতে আমার ওয়াই দ্রব্যের দাম PY1, অর্থাৎ ওয়াই দ্রব্যের দামটা কি স্থির। আশা করি বুঝতে পেরেছো কেন আমি ওয়াই দ্রব্যের খরচ নিয়ে চিন্তা করছি সরাসরি এক্স দ্রব্যের খরচ চিন্তা না করে। কারণ আমি জানি ওয়াই দ্রব্যের দামটা হচ্ছে কনস্ট্যান্ট, অতএব ওয়াই দ্রব্যের খরচ বেড়েছে না কমেছে এটা অত্যন্ত সহজে কনফার্ম হতে পারবো। PY1 আর E2 বিন্দুতে ওয়াই দ্রব্যের ক্রয়ের পরিমাণ, ওয়াই দ্রব্য লম্ব অক্ষে ধরেছি, ক্রয়ের পরিমাণ হচ্ছে E2X2। লক্ষ্য করো যে ওয়াই দ্রব্যের দাম E1 E2 বিন্দুতে কনস্ট্যান্ট, কিন্তু E1 থেকে E2 বিন্দুতে ওয়াই দ্রব্যের ক্রয়ের পরিমাণ কমে গিয়েছে, কারণ E1X1 এর চেয়ে E2X2 চোখে দেখতেছি যে লম্ব দূরত্ব ছোট, অথবা এটা ছোট, অথবা ওয়াই দ্রব্যের খরচ কি কমে গেছে। তাহলে ওয়াই দ্রব্যের খরচ কমে গেলে এক্স দ্রব্যের খরচ কি হচ্ছে? বাড়ছে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করে একটা ইকুয়েশন, আমার এক্স দ্রব্যের দাম কমে গেছে, ওয়াই দ্রব্যের খরচ কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে এক্স দ্রব্যের খরচ কি হয়ে গেছে? বেড়ে গেছে। দেখো আমার ইয়েটা বুঝছো কিনা। আমি কি লিখেছি? আমি লিখেছি যে আমার এক্স দ্রব্যের দাম কমে গিয়েছে, ফলে ওয়াই দ্রব্যের খরচ কমে গিয়েছে। কেন ওয়াই দ্রব্যের খরচ কমে গিয়েছে? ওয়াই দ্রব্যের ওই যে ভোগের পরিমাণটা কমে গিয়েছে, দাম স্থির থেকে ওয়াই দ্রব্যের খরচ কমে গিয়েছে, ফলে আমার এক্স দ্রব্যের খরচ বাড়বে। তাহলে এক্স দ্রব্যের দাম কমলে এক্স দ্রব্যের খরচ বাড়ে, মাইনাস কমা বাড়াটা হচ্ছে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ দাম আর খরচের ভিতরে বিপরীত সম্পর্ক হয়েছে। সুতরাং আমার এক্স দ্রব্যের যে চাহিদা রেখার সেটা স্থিতিস্থাপকতার মান 1-এর বেশি। অতএব আমরা এখানে দামভোগ রেখা হতে যে চাহিদা রেখা অঙ্কন করেছি তার স্থিতিস্থাপকতার মান কত হয়েছে? তার স্থিতিস্থাপকতার মান 1-এর কি হয়েছে? বেশি হয়েছে। আশা করি তোমরা আলোচনাটা বুঝতে পেরেছো। যদি তোমাকে বলে যে দামভোগ রেখা হতে একটি নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করো,
তখন কি করবা, এটা তো প্রাথমিক ভারসাম্য, ঠিক আছে, ফাইনাল ভারসাম্য E2 হবে না। তুমি এভাবে ডান দিকে ঊর্ধ্বগামী করে একটা দাম্বুক রেখা অঙ্কন করবা, আর এখানে একটা নিরপেক্ষ রেখা অঙ্কন করবা IC3। যদি নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে বলে তাহলে তো স্বাভাবিক দ্রব্য অঙ্কন করা লাগবে না, সো IC2 তো এখানে আকার প্রয়োজন নাই, তাহলে এখানে নামটা IC2 দিয়ে দেবে, IC1 IC2। আর যদি তোমাকে স্বাভাবিক আর নিকৃষ্ট দ্রব্যের যদি বলে চাহিদা রেখা অঙ্কন করার জন্য, তাহলে এইটা হতে স্বাভাবিক আর এইটা হতে নিকৃষ্ট দ্রব্য আঁকবে, ঠিক আছে। এখন দেখো ভারসাম্য অর্জিত হয়েছে কোথায়, E3 বিন্দুতে। তাহলে আমরা একটু ডট ডট করে কেটে নেই। আমি এইটাকে ধরো x3 দ্বারা প্রকাশ করলাম, এই ডট 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 করে নিলাম x3। এই চাহিদাটা কোন নামের সাথে রিলেটেড, px2। এই যে x3 আর px2 রিলেটেড বিন্দু কোনটা, f3। এই দুটো বিন্দু যোগ করো, তাহলে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখাটা পেয়ে যাবে, নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখাটা পেয়ে যাবে। তাহলে নিকৃষ্ট দ্রব্যের দাম্বুক রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এর কারণ কি, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে বিকল্প প্রভাবের কারণে চাহিদা বাড়ে, কিন্তু নিকৃষ্ট দ্রব্যের আয় প্রভাব ঋণাত্মক, ফলে দাম কমলে প্রকৃত আয় বাড়ে, প্রকৃত আয় বাড়লে চাহিদা কমে, কিন্তু আয় প্রভাবটা বিকল্প প্রভাবের চেয়ে ছোট হয়, ফলে বিকল্প প্রভাবের কারণে চাহিদা যতটুকু বাড়ে আয় প্রভাবের কারণে চাহিদা তার চেয়ে কম কমে, শেষ পর্যন্ত চাহিদা বাড়ে, বাড়ার পরিমাণটা কম হয়। চাহিদা বাড়ে, বাড়ার পরিমাণটা স্বাভাবিক দ্রব্যের তুলনায় কম হয়, এবং এক চূড়ান্ত বাজেট থেকে যে ভারসাম্য পাই সেগুলো যোগ করে দাম্বুক রেখা আমরা ডান দিকে ঊর্ধ্বগামী পাই। সাধারণত ডান দিকে ঊর্ধ্বগামী হয় নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে। এখন স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা যে নিয়মে অঙ্কন করেছি, নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখাও আমরা সেই নিয়মে কি করব, আমরা অঙ্কন করব। আর দেখো যে আমার স্বাভাবিক দ্রব্য হতে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা হতে স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা অধিকতর ফ্ল্যাটার, এর মানে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা হতে স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখার স্থিতিস্থাপকতার মানটা বেশি হয়। আর এখানে এই ডান দিকে ঊর্ধ্বগামী দাম্বুক রেখা হতে যে চাহিদা রেখাটা পেয়েছি, মানে নিকৃষ্ট দ্রব্যের যে চাহিদা রেখা পেয়েছি, এইটার স্থিতিস্থাপকতা কিন্তু 1-এর কম। আমি এটাই ইলাস্টিসিটি কত পেয়েছি, 1-এর বেশি, এইটা ইলাস্টিসিটি পাবো কত, 1-এর কি কম। ব্যাখ্যা দিয়ে দিচ্ছে, দেখো একেবারে সহজ ব্যাখ্যা। আবার E1 বিন্দুতে py1 দামে আমি y দ্রব্য ক্রয় করি কত, E1x1, অতএব y দ্রব্যের তলে আমার খরচ হচ্ছে py1 ইন্টু E1x1। E3 বিন্দুতে এই y দ্রব্যের দামটা কনস্ট্যান্ট কত, py1, আর y দ্রব্য ক্রয় করি E3x3। তাহলে y দ্রব্যের তলে খরচ হচ্ছে py1 ইন্টু E3x3, দাম কনস্ট্যান্ট, কিন্তু এখানের চেয়ে এখানে কিন্তু y দ্রব্যের ভোগের পরিমাণ বেশি, ফলে E3 বিন্দুতে y এর জন্য খরচ বেশি পড়বে। কেউ যদি আবার চিন্তায় পড়ো কিভাবে খরচ বেশি পড়লো, একটু লক্ষ্য করো, দুই জায়গাতে কিন্তু y দ্রব্যের দাম স্থির, এখানে y দ্রব্যের ভোগের পরিমাণ E1x1, আর এখানে খালি চোখে দেখতে পাচ্ছি E3x3, y দ্রব্যের ভোগ বেড়ে গেছে। তো দাম কনস্ট্যান্ট থেকে যদি একটা দ্রব্যের ক্রয়ের পরিমাণ বা ভোগের পরিমাণ বাড়ে, তাহলে ওই দ্রব্যের প্রতি খরচ বেড়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম x দ্রব্যের দাম কমে গিয়েছে, y দ্রব্যের খরচ কি হয়ে গেছে, বেড়ে গিয়েছে, ফলে x দ্রব্যের খরচ কি হয়ে গেছে, কমে গিয়েছে। আমরা তো ভালো করেই কি জানি, আমরা এটা ভালো করে জানি যে x দ্রব্যের দাম কমে গেলে y দ্রব্যের খরচ যদি বেড়ে যায়, তাহলে অবশ্যই x দ্রব্যের খরচ কমে যাবে। তো x দ্রব্যের দাম কমেছে, x দ্রব্যের খরচ কমেছে, মাইনাসে মাইনাসে প্লাস, দাম আর খরচের ভিতরে একইমুখী সম্পর্ক। এই জন্য দাম্বুক রেখা হতে নিকৃষ্ট দ্রব্যের যে চাহিদা রেখা অঙ্কন করেছে, এটার স্থিতিস্থাপকতার মান 1-এর কম। এই দেখো, এটা 1-এর বেশি বলে এটা ফ্ল্যাটার, এটা 1-এর কম বলে এটা স্টিপার বা খাড়া আকৃতির কি হয়েছে, আর এটা তুলনামূলকভাবে ফ্ল্যাটার হয়েছে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি তোমাদেরকে যদি বলে গিফেন দ্রব্যের ক্ষেত্রে গিফেন দ্রব্যের দাম্বুক রেখা অঙ্কন করো এবং চাহিদা রেখা বের করো, গিফেন দ্রব্যের দাম্বুক রেখা অঙ্কন করো এবং কি করো, চাহিদা রেখা বের করো, তার এই বিন্দু আর এইদিকে কি করবা, একটা বিন্দু কি করবা, যোগ করবা, ঠিক আছে। হ্যাঁ, বা দরকার একটু এদিক দিক
দিলে ভালো হবে, এভাবে দিয়ে একটা আঁকবা। এই দেখো গিফেন দ্রব্যের চাহিদা কমে গেছে, এই দিলে দেখা যাবে যে এইভাবে গিফেন দ্রব্যের ক্ষেত্রে কি হবে, ডান দিকে ঊর্ধ্বগামী চাহিদা রেখা পাওয়া যাবে। এটা আমি আর আঁকছি না, কারণ আমরা যদি স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা আঁকতে পারি, নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা যদি আঁকতে পারি, তাহলে গিফেন দ্রব্যের ক্ষেত্রে একই নিমে এখানে আর এখানে ভারসাম্য নিয়ে তুমি কি করো, চাহিদা রেখা অঙ্কন করো। তখন কিন্তু এই যে চাহিদা, এই যে px2, এই কম্বিনেশন বিন্দু, চাহিদা রেখা ডান দিকে কি হয়ে যাবে, ঊর্ধ্বগামী হয়ে যাবে। এখন আসো যে তোমাদেরকে বললো যে দাম্বুক রেখা হতে চাহিদা রেখা অঙ্কন করো যার স্থিতিস্থাপকতার মান 1 এর সমান। দাম্বুক রেখা হতে চাহিদা রেখা অঙ্কন করো যার স্থিতিস্থাপকতার মান 1 এর সমান। দাম্বুক রেখা হতে চাহিদা রেখা অঙ্কন করো যার স্থিতিস্থাপকতার মান কার, 1 এর সমান। এই দেখো আমি দাম্বুক রেখা পড়ে এসেছি, দাম্বুক রেখা হতে চাহিদা রেখা অঙ্কন করেছি, চাহিদা রেখার স্থিতিস্থাপকতা নির্ণয় করেছি, কোনোটাতে 1 এর বেশি, কোনোটাতে 1 এর কম। কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন আসলো দাম্বুক রেখা হতে চাহিদা রেখা অঙ্কন করো যার স্থিতিস্থাপকতা 1 এর সমান। আনসার 98% মিল আছে, 98% আনসার মিল আছে। শুধুমাত্র 2% মিল না থাকার কারণে আমি আনসারটা দিতে পারছি না। এর আগে আমাকে বুঝতে হবে স্থিতিস্থাপকতা 1 এর সমান কখন হয়, যখন দাম আর কি যেন বলে, দামের পরিবর্তনের ফলে যদি ভোক্তার খরচের যদি কোনো পরিবর্তন না হয়, তখন দামের পরিবর্তনের ফলে যদি ভোক্তার খরচের যদি কোনো পরিবর্তন না হয়, কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ওই দ্রব্য বাবদ ভোক্তার খরচের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে স্থিতিস্থাপকতা 1 এর সমান। অর্থাৎ এক দ্রব্যের দাম কমে গিয়েছে, এক দ্রব্যের খরচ বাড়েও নাই, এক দ্রব্যের খরচ কমে নাই, এক দ্রব্যের খরচ স্থির, এক্ষেত্রে ভোক্তার ওই চাহিদা রেখার স্থিতিস্থাপকতা 1 এর সমান। এখন এক দ্রব্যের খরচ স্থির হবে সেটি আমি বুঝবো কিভাবে, একেবারে সহজ বিষয়। এটা আমরা তুলনা করেছি ওয়াই দ্রব্য দিয়ে, কারণ ওয়াই দ্রব্যের দাম তো কনস্ট্যান্ট। আমরা কি করব, ওয়াই দ্রব্যের নতুন ভারসাম্য আর প্রাথমিক ভারসাম্য এমনভাবে চয়েস করব যাতে, আবার বলছি, নতুন ভারসাম্য আর প্রাথমিক ভারসাম্য এমনভাবে চয়েস করব যাতে ওয়াই দ্রব্যের ভোগের পরিমাণটা স্থির থাকে। তাহলে ওয়াই দ্রব্যের দাম স্থির, ওয়াই দ্রব্যের ভোগের পরিমাণ স্থির, তাহলে ওয়াই দ্রব্যের জন্য ভোক্তার খরচ কি থাকবে, স্থির থাকবে। তো ওয়াই দ্রব্যের ক্ষেত্রে যদি ভোক্তার খরচ যদি স্থির থাকে, তাহলে এক্স দ্রব্যের ক্ষেত্রে ভোক্তার খরচের কোনো পরিবর্তন হবে না, ভোক্তার খরচ স্থির থাকবে, স্থিতিস্থাপকতার মান 1 এর সমান। আর ওয়াই দ্রব্যের ভোগের পরিমাণ প্রাথমিক ভারসাম্য অবস্থায়, চূড়ান্ত ভারসাম্য অবস্থায় যদি স্থির রাখতে হয়, সেক্ষেত্রে দাম্বুক রেখা ভূমি অক্ষের কি হতে হবে, সমান্তরাল হতে হবে। তাহলে সোজা কথা এখন বলে ফেলি যে ভূমি অক্ষের সমান্তরাল দাম্বুক রেখা হতে যে চাহিদা রেখা অঙ্কন করা হয় তার স্থিতিস্থাপকতার মান 1 এর সমান হয়। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, একেবারেই সহজ, মোটেই কঠিন নয়। এক দ্রব্য মানে আমরা যদি আগের পড়াগুলো জানি, এগুলো মুখস্থ বিদ্যা দিয়ে হবে না। দেখো কতগুলো প্রশ্ন আছে দাম্বুক রেখার উপর, শুধু একটা জানলে সবগুলোর উত্তর কি পারা যাবে। যারা সাজেশনের উপর নির্ভর করেন, যারা মুখস্থ বিদ্যার উপর নির্ভর করেন, তারা মাইক্রো ইকোনমিক্সে কিন্তু খুব ভালো কিছু করতে পারেন না। ঠিক আছে, খুব ভালো কিছু করতে পারেন না। ওকে, এখন আসো যে আমি আগে বাজেট রেখা এঁকে ফেলি। এটা হচ্ছে প্রাথমিক বাজেট রেখা। I1 হচ্ছে ভোক্তার আয়, ওয়াই দ্রব্যের দাম PY1, I1 ভোক্তার আয়, ওয়াই দ্রব্যের দাম PX1, I1 হচ্ছে ভোক্তার আয়, ওয়াই দ্রব্যের দাম কমে হয়েছে PX2। এই যে দাম্বুক রেখা অঙ্কন করেছি ভূমি অক্ষের কি সমান্তরাল। এখন কিন্তু আমার এই দাম্বুক রেখা হতে যে চাহিদা রেখা অঙ্কন করব, এর ইলাস্টিসিটি 1 এর সমান হবে। এই দেখো এখানে কি করেছি, স্পর্শ করে নিরপেক্ষ রেখা অঙ্কন করেছি, এখানে স্পর্শ করে কি করেছি, নিরপেক্ষ রেখা অঙ্কন করেছি। এইটা E2 বিন্দু, এইটা E1 বিন্দু। এখানে এক্স দ্রব্য ভোগের পরিমাণ হচ্ছে OX1, এখানে এক্স দ্রব্য ভোগের পরিমাণ হচ্ছে OX2। এগুলো তো তোমরা নিজেরাই বুঝতেছো, চাহিদা রেখা তোমরাও আঁকতে পারবা। এই OX1 চাহিদার পরিমাণটা কোন দামের সাথে রিলেটেড, এইটা হচ্ছে PX1 দামের সাথে রিলেটেড। এই যে PX1 দাম,
এই OX2 চাহিদাটা কোন দামের সাথে রিলেটেড? ভারসাম্যবিন্দু E2, x দ্রব্যের দাম Px2 এবং Px1 হতে Px2 দাম কি হয়েছে? কমেছে। অতএব Px2 এর অবস্থানটা কোথায় হবে? নিচে হবে। ডট ডট ডট, এইটার নাম দিলাম E1 এর সাথে রিলেটেড F1 বিন্দু দিলাম। তুমি অন্য নাম দাও, F1 ভালো লাগে না, এটা F2 দিয়েছি, F2 ভালো লাগে না, অন্য নাম দাও, H1 দাও, H2 দাও, তোমার ইচ্ছা, যেভাবে নাম দিবে সেইভাবে তুমি ব্যাখ্যা করবে। এখন এই F1 F2 বিন্দু যোগ করে যে চাহিদা রেখা পাবো, এটার ইলাস্টিসিটি 1 এর সমান। এখন আসো, এখানে কিন্তু একটা বিরাট ভুল হবে। সেটা কি? যদি চাহিদা রেখা সরলাকৃতির করে অঙ্কন করি, প্লিজ কথাটা কোট করো, এখানে একটা বিরাট ভুল হবে যদি চাহিদা রেখাটা সরলাকৃতির করে অঙ্কন করি। হ্যাঁ, চাহিদার স্থিতিস্থাপকতা যখন 1 এর বেশি বা 1 এর কম ছিল, তখন চাহিদা রেখা সরলাকৃতির করেও অঙ্কন করা যেত, বক্রাকার করেও অঙ্কন করা যেত। কিন্তু স্থিতিস্থাপকতা 1 এর সমান হলে চাহিদা রেখা সরলাকৃতির করে অঙ্কন করা যাবে না। এক্ষেত্রে চাহিদা রেখা এইভাবে বাঁকা করে কি করতে হবে? অঙ্কন করতে হবে। এটাকে বলে সমপরাবৃত্তাকার চাহিদা রেখা। আরো সুন্দর করে তোমরা আঁকবা খাতায়, সমপরাবৃত্তাকার রেক্ট্যাঙ্গুলার হাইপেরাবোলা, সমপরাবৃত্তাকার চাহিদা রেখা অঙ্কন করতে হবে। কারণ এই যে আমরা কিন্তু ফার্স্ট ইয়ারে পড়েছি স্থিতিস্থাপকতায় সমপরাবৃত্তাকার চাহিদা রেখার স্থিতিস্থাপকতার মান 1 এর বেশি হয়। সমপরাবৃত্তাকার চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দুতে স্থিতিস্থাপকতার মান 1 এর বেশি হয়। এখন দেখো, এইটা যদি আমি না পড়ে আসি, যদি ফার্স্ট ইয়ারে আমি যদি না জানি, তাহলে কিন্তু আমি এইভাবে সরলাকৃতির চাহিদা রেখা অঙ্কন করে ফেলেছি। অঙ্কন করে কি বললাম? আমি অঙ্কন করে বললাম যে এটা হচ্ছে কি আমার, আমি অঙ্কন করে কি করলাম? বললাম যে এটা হচ্ছে আমার কি, যে এই চাহিদা রেখা যার স্থিতিস্থাপকতা কি 1 এর কি সমান, আমি সরলাকৃতি করে অঙ্কন করলাম। কিন্তু আমি আর নাম্বার পাবো না, 0 পাবো। কারণ যেহেতু স্থিতিস্থাপকতা 1 এর সমান, আমার বোঝা উচিত এটা সমপরাবৃত্তাকার। আমার প্রমাণ অলরেডি আমাদের আছে, সমপরাবৃত্তাকার চাহিদা রেখার স্থিতিস্থাপকতা 1 এর সমান। এখন স্থিতিস্থাপকতা 1 এর সমান সেটা কিভাবে? দেখো তোমরা, আমি এই E1 বিন্দুতে y দ্রব্যের প্রতি খরচ কত হয়েছে? PY1 দাম ইন্টু y দ্রব্যের ভোগের পরিমাণ E1x1 অথবা OY1 আমি লিখতে পারি। আর E2 বিন্দুতে y দ্রব্যের জন্য খরচ কত হয়েছে? PY1 ইন্টু E2x2 যে কথা OY1 আমি কি করতে পারি? লিখতে পারি। তাহলে দেখো তো যে E1 এবং E2 বিন্দুতে y দ্রব্যের খরচ কি স্থির রয়েছে। তো y দ্রব্যের যদি খরচ যদি স্থির থাকে, তাহলে x দ্রব্যের দাম কমলে x দ্রব্যের খরচও কি থাকবে? স্থির থাকবে। অর্থাৎ x দ্রব্যের দামের পরিবর্তনের ফলে x দ্রব্যের খরচের কোনো পরিবর্তন হয় নাই। এটা কেন জানো? কারণ x দ্রব্যের দাম কমলে, ঠিক দাম যদি 10% কমে, x দ্রব্যের চাহিদাও 10% বেড়েছে। x দ্রব্যের দাম যদি 15% কমে, x দ্রব্যের চাহিদা ঠিক 15% বেড়েছে। ফলে x দ্রব্যের ক্ষেত্রে খরচের কোনো পরিবর্তন হয় নাই। আর যেহেতু দাম যে হারে কমে, চাহিদা ঠিক সেই হারে বাড়ে, এই জন্য ইলাস্টিসিটি 1 এর সমান হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে যে দামের সাথে যদি খরচের বিপরীত সম্পর্ক হয়, স্থিতিস্থাপকতার মান 1 এর বেশি হয়। দামের সাথে যদি খরচের একইমুখী সম্পর্ক হয়, স্থিতিস্থাপকতার মান 1 এর কম হয়। দামের পরিবর্তনের ফলে যদি খরচের কোনো পরিবর্তন না হয়, তাহলে স্থিতিস্থাপকতার মান 1 এর কি হয়? সমান হয়। এখন আসো, আমাকে একটা প্রশ্ন কি করলো? দিয়ে দিল যে লম্বকের সমান্তরাল চাহিদা রেখা অঙ্কন করো এবং তার স্থিতিস্থাপকতা কি করো? নির্ণয় করো। লম্বকের সমান্তরাল দামভোগ রেখা অঙ্কন করো এবং তার স্থিতিস্থাপকতা কি করো? নির্ণয় করো। ঠিক আছে? অথবা একটু পেঁচিয়ে দিতে পারে। সেটা কি? যে দামভোগ রেখা হতে এমন একটি চাহিদা রেখা অঙ্কন করো যা সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়। সম্পূর্ণ অস্থিতিস্থাপক মানে কি? ইলাস্টিসিটি 0। সম্পূর্ণ অস্থিতিস্থাপক মানে কি? ইলাস্টিসিটি 0। আমরা জানি যে দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার কোনোই পরিবর্তন হয় না, সেই দ্রব্যের চাহিদা সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়। আর দামের পরিবর্তনের ফলে চাহিদার যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে চাহিদা রেখা লম্বকের কি হয়? সমান্তরাল হয়।
তাহলে এর মানে কি? আমাকে বলেছি চাহিদা রেখা অঙ্কন করো যা সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়। তাহলে চাহিদা রেখা অঙ্কন করব, এটা সম্পূর্ণ অস্থিতিস্থাপক হতে হবে। এর মানে চাহিদা রেখাটা লম্বকের সমান্তরাল হতে হবে, আর লম্বকের সমান্তরাল হলে দামের পরিবর্তনের ফলে চাহিদার কোনো পরিবর্তন হবে না। আর চাহিদা রেখা যদি লম্বকের সমান্তরাল হতে হয়, তাহলে দাম্বুক রেখাও লম্বকের কি হতে হবে? সমান্তরাল হতে হবে। এই জন্য আমাকে কি করতে হবে? এখানে দাম্বুক রেখা যেটা অঙ্কন করতে হবে সেটা হচ্ছে লম্বকের কি সমান্তরাল। এই যে প্রাইস কনজাংশন কার্ভ কি করলাম? লম্বকের সমান্তরাল করে কি করলাম? অঙ্কন করলাম প্রাইস কনজাংশন কার্ভ। এখন আমার কাজ হচ্ছে কি, এই ভারসাম্য বিন্দু দেখানোর জন্য নিরপেক্ষ রেখা কি করা? অঙ্কন করা। IC1 IC2 E2, এটা যাতে স্পর্শ বিন্দু হয় ভালো করে লক্ষ্য করবা, ঠিক আছে? দাম্বুক রেখা লম্বকের সমান্তরাল হয়েছে, একটু ভালো করে এখন একটু কি করে দেখো যে এটা তো আর নাই, ঠিক আছে? হ্যাঁ, এই x দ্রব্যের চাহিদা কত হয়েছে? OX1 কোন নামের সাথে রিলেটেড? E1 বিন্দুতে PX1 নামের সাথে রিলেটেড। ওকে, কম্বিনেশন বিন্দু কোনটা? এইটা। এরপরে E2 বিন্দুতে লক্ষ্য করো, কোন বিন্দুতে? এই E2 বিন্দুতে x দ্রব্যের চাহিদা কত? OX1, একই চাহিদা। ফলে E1 আর E2 বিন্দু যোগ করে দাম্বুক রেখা লম্বকের কি হয়েছে? সমান্তরাল হয়েছে। আর এই OX1 চাহিদা E2 বিন্দুতে PX2 নামের সাথে রিলেটেড। অতএব আমরা কি দেখলাম? এই OX1 চাহিদাটা কোন নামের সাথে রিলেটেড? PX2। এখানে নাম দিলাম, এটা হচ্ছে F1। প্লিজ, এই E1 থেকে F1 এসেছে, আর E2 থেকে এসেছে কোনটা? F2 এসেছে। এই বিন্দুগুলো যোগ করে আমরা একটা চাহিদা রেখা পেয়েছি, এটা লম্বকের কি? সমান্তরাল। যেহেতু চাহিদা রেখা লম্বকের সমান্তরাল, সেহেতু x দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার কোনো পরিবর্তন হয় নাই। অতএব এই চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দুতে স্থিতিস্থাপকতার মান 0, অর্থাৎ এটা অস্থিতিস্থাপক চাহিদা, সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখা। এইটার জন্য কিন্তু আমার আর কষ্ট করে কি করতে হচ্ছে? ওই y দ্রব্যের খরচ নিয়ে চিন্তা করতে হচ্ছে না, কারণ চাহিদা রেখা লম্বকের সমান্তরাল হলে স্থিতিস্থাপকতা 0 হয়, মানে সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে কি আলোচনা করেছি? আজকে আলোচনা করেছি একটি স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম্বুক রেখা অঙ্কন করেছি এবং স্থিতিস্থাপকতার মান নির্ণয় করেছি। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম্বুক রেখা অঙ্কন করেছি, স্থিতিস্থাপকতার মান নির্ণয় করেছি। তারপর কি করেছি? যে তোমার এমন একটা চাহিদা দাম্বুক রেখা হতে এমন একটি চাহিদা রেখা অঙ্কন করেছি যার স্থিতিস্থাপকতার মান 1-এর কি হয়েছে? সমান হয়েছে। সতর্ক থাকবে, এক্ষেত্রে চাহিদা রেখাটা সমপরাবৃত্তাকার হতে হবে। এরপরে আমি কি করেছি? যে এমন একটা চাহিদা রেখা অঙ্কন করেছি দাম্বুক রেখা হতে যেটা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়েছে, মানে লম্বকের কি হয়েছে? সমান্তরাল হয়েছে। আবার গিফেন দ্রব্যের দাম্বুক রেখা হতে আমরা চাহিদা রেখা অঙ্কন করাটা আমি পুরা কিনে একটু দেখিয়ে দিয়েছি। এটা ডান দিকে কি হয়েছে? ঊর্ধ্বগামী হয়েছে। আমরা যদি চাহিদা রেখা যদি অঙ্কন জানি, তাহলে স্বাভাবিক দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য, গিফেন দ্রব্য এটা আমাদের জন্য কোনো বিষয়ই না। তবে আমাদেরকে শুধু একটু সিলেক্ট করতে হবে, স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে এদিকে ভারসাম্য নিব, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে এদিকে নেব যাতে দাম্বুক রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়, গিফেন দ্রব্যের ক্ষেত্রে এদিকে নেব যাতে দাম্বুক রেখা বাম দিকে কি হয়? ঊর্ধ্বগামী হয়। প্রিয় শিক্ষার্থীরা, 17 নম্বর ক্লাস কি হলো? শেষ হলো। খুব কম সময়ের ভিতরে 18 নম্বর ক্লাস নিয়ে আসবো। 18 নম্বর ক্লাসে অ্যাঞ্জেল কার্ভ আলোচনা করব। 18 নম্বর ক্লাসে অ্যাঞ্জেল কার্ভ আলোচনা করব। তারপর অ্যাঞ্জেল কার্ভে পর না ভুল বলেছি, 18 নম্বর ক্লাসে আয়ভোগ রেখা নিয়ে আলোচনা করবে, ইনকাম কনজাম্পশন কার্ভ। আমি যদি দামভোগ রেখা আমি যদি পারি, তাহলে অবশ্যই আমি কি পারবো? আমি ইনকাম কনজাম্পশন কার্ভ একই মানে 98% কি আছে? মিল আছে। তারপর আয়ভোগ রেখা হতে আমরা আয় চাহিদা রেখা বের করব, এটাকে অ্যাঞ্জেল কার্ভ বলবো। আর আমি যে এখন কথা বলছি ঠিক এই সময় স্ক্রিনে ভেসে উঠবে প্লেলিস্টগুলো। প্লেলিস্টে ক্লিক করার সাথে সাথে একবারে পুরো ক্লাসগুলো তোমরা আবার কি করবে? পেয়ে যাবে। আর 3 মিনিটের সময় এখানে একটা কার্ড ভাসবে, এটাতে ক্লিক করলে যে আমার ইউটিউব চ্যানেলটা কিভাবে সার্চ করে পেতে পারো সেই সম্পর্কে বলে দেওয়া আছে। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে কি করছি? শেষ করছি। সবাই ভালো থেকো।